ফাগুন রিতকে অপমান করলে ফাগুনকে উচিত শিক্ষা দেয় বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তোষা ব্যানার্জিকে বিদ্যা বলতে থাকে, আমি আপনার অফারটা অ্যাকসেপ্ট করতে পারলাম না। এটা মিস্টার রাজদীপ চ্যাটার্জিকে বলে দেবেন। আর আমি আপনার কাছে হাত জোড় করছি, কাশ্যপ ব্যানার্জি নিজের পিতৃত্ব নিয়ে ডিল করেছিল। প্লিজ আপনি নিজের মাতৃত্বকে ডিলে পরিণত করবেন না, এমন কোনো কাজ করবেন না যার জন্য আপনার মাতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে, আপনি নিজের কাছে নিজে ছোট হয়ে যান। এ কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। আর আমি আপনাকে অপমান করে কথাটা বলছি না, এটাও মাথায় রাখবেন। আমি শুধু আপনাকে বোঝাতে চাইছি, আপনারা যেটা করছেন সেটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। মিস্টার কাশ্যপ ব্যানার্জি ও রাজদীপ চ্যাটার্জিকে বলে দেবেন, ওনারা যেটা চাইছে সেটা কিন্তু কখনোই সম্ভব না, সেটা কখনোই সম্ভব হবে না। এরপরে তোষা ব্যানার্জি বলতে থাকে, একদম আমার সঙ্গে বেয়াদবি করবে না, মুখ সামলে কথা বলবে। আর আমি কোনো মাতৃত্ব নিয়ে ডিল করছি না, ভালো বুঝে বললাম তো, গায়ে লাগলো না। এরপরে তোষা ব্যানার্জির কথা শুনে তখন বিদ্যা বলতে থাকে, এই তো মিসেস তোষা ব্যানার্জি, আপনার আসল চেহারাটা বেরিয়ে গেছে। আপনি যে এতক্ষণ নাটক করলেন এটা আমি খুব ভালো করেই জানি, এটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। তাই তো প্রথমে ব্যাপারটা ইগনোর করে গিয়েছি। তখন এ কথা শুনে তখন দেখা যায় যে তোষা ব্যানার্জি বলতে থাকে, তোমার সঙ্গে কথা বলাটাই বৃথা। এই বলে তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জির দিকে তাকিয়ে ইশারা করতে থাকে, কোনোভাবেই মেয়েটা শুনছে না। এরপরে বিদ্যা বলতে থাকে, আমি তো আপনাকে আমার সঙ্গে কথা বলতে বলিনি। আমি কি বলেছি যে আমার সঙ্গে কথা বলুন? আমি তো একবারও বলিনি যে আমার সঙ্গে কথা বলুন, আমাকে অফার করুন। আমাকে কেন অফার করছেন আপনি? আমি তো বলছি যে আমি আপনার অফারটা অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ আপনারা সবসময় নিজেদের স্বার্থের জন্য এমনটা করেন। কখনো কখনো অন্যের ব্যাপারটা বোঝার চেষ্টা করেন না, নিজেদের স্বার্থের জন্য আপনারা সবকিছু করতে পারেন, তাই না? এরপরে দেখা যায় এই বলে ফোনটা কেটে দেয় বিদ্যা। এরপরে দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, কি হলো ও কি বললো? তখন তোষা ব্যানার্জি বলতে থাকে, ও কিছুতে ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে পারছে না, ও বলছে যে আমি নাটক করছি, আমি মিথ্যে বলছি। তখন কপিল বলতে থাকে, তবে এখন আপনার খেলাটা আপনি দেখান, এখন আর কি করার? অনেক তো চেষ্টা করা হলো, ও তো কিছুতেই শুনছে না। যদি না শুনে এতে তো আমাদের করার কিছু নেই। এবার আপনার খেলাটা আপনি খেলতে শুরু করে দিন। তখন পিহু বলতে থাকে, তোমরা কিসের কথা বলছো, কি খেলার কথা বলছো? তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, আপনি এই ব্যাপারটা বুঝবেন না, তাই অযথা মাথা ঘামিয়ে নিজের মাথায় প্রবলেম করবেন না। এরপরে দেখা যায় এরকম কথা শুনে তোষা ব্যানার্জি বলতে থাকে, পিহু তুমি সবকিছুতে এতটা কথা বলছো কেন, আমি তো বুঝতে পারছি না। তখন কপিলকে বলতে থাকে, কপিল তুমি তো পিহুকে একটু বোঝাও যে ও যেন সব জিনিসে এতটা মাথা না ঘামায়, এতটা মাথা ঘামানোর ওর কোনো প্রয়োজন নেই। এরপরে দেখা যায় পিহু বলতে থাকে, আচ্ছা ওনারা এইসব কি বলছে, তুমি কিছু বলছো না যে? ওনারা কি করতে চাইছে? তখন কপিল বলতে থাকে, বিদ্যাকে মেরে দেবে, ওর তো কেউ নেই, তাই ওর বেঁচে থাকারও কোনো প্রয়োজন নেই। এত মিলিয়ন ডলার মানুষের মধ্যে ও থেকে কি করবে? একজন যদি মরে যায় এতে কারো কিছু যায় আসবে না, এতে কারো কিছু সমস্যা হবে না, যাক না মরে কি হবে বলো তো? তখন পিহু এই কথাটা শুনে আঁতকে উঠে আর বলতে থাকে, এসব কি বলছো তোমরা? একটা জলজান্ত প্রাণ তোমরা এভাবে মেরে দেবে? এটা আমি কিছুতেই হতে দেব না। তখন কপিল বলতে থাকে, তুমি যতই চেষ্টা করো কিছুতেই আটকাতে পারবে না। বিদ্যার লাশের উপরেই ওখানে একটা বড় একাডেমি তৈরি হবে, সেই একাডেমিতে লেখা থাকবে ফাগুন চ্যাটার্জি। এরপরে এই কথা শুনে পিহু ভয় পেয়ে যায় আর বলতে থাকে, এটা আমি কিছুতেই হতে দেব না, বিদ্যার আমি কিচ্ছু হতে দেব না। মা মরা মেয়েটিকে তোমরা এভাবে টর্চার করতে পারো না। তখন কপিল বলতে থাকে, একদম আমার সঙ্গে ন্যাকামো করবে না, একদম ন্যাকামো করার চেষ্টা করবে না, বুঝতে পেরেছো? এরপরে দেখা যায় এদিকে বিদ্যা বাড়ি ফিরে তোষা ব্যানার্জির কথাগুলো ভাবতে থাকে। তোষা ব্যানার্জি যে বললো যে তাকে মায়ের স্বীকৃতি দেবে, তাকে মেয়ে বলে মেনে নেবে, বিদ্যাকে বাড়ি যেতে বললো, এই সবকিছু ভেবে বিদ্যা কাঁদতে থাকে। ঠিক তখনই দেখা যায় রীত এসে বলতে থাকে, কি ব্যাপার বিদ্যা, তুমি কখন এলে? তুমি কলেজ থেকে কখন ফিরলে? আমাকে একবারও ডাক দেবে না? তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আপনি এখনো এখানে আছেন, বাড়ি ফিরেননি? তখন তখন রিত বলতে থাকে, আমি বাড়ি ফিরবো কেন? আমি তো তোমাকে বলেছি যে আমি বাড়ি ফিরবো না। আমি কি এখানে বাড়ি ফেরার জন্য এসেছি বলো? তখন দেখা যায়
বিদ্যা বলতে থাকে, হ্যাঁ তাই তো। এই বলে বিদ্যা অনেক কিছু ভাবতে থাকে আর কাঁদতে থাকে। এটা দেখে রিত বিদ্যার দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, ওর কি হয়েছে, ও কি ভাবছে, এরকম করে কি ভাবছে। এরপরে দেখা যায় এদিকে বিদ্যা কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার আমার যদি একটা মা থাকতো তবে ব্যাপারটা কেমন হতো, অনেক ভালো হতো। আমি আমার মাকে জড়িয়ে ধরে কাঁদতে পারতাম, আমি আমার মাকে সবকিছু বলতে পারতাম, মায়ের সঙ্গে সবটা শেয়ার করতে পারতাম। ঠিক তখনই রিক বলতে থাকে, তুমি এসব কি বলছো বিদ্যা, কি কি বিড়বিড় করছো, আমার আমার কাছে বলো। এরপরে দেখা যায় বিদ্যা বলতে থাকে, না কিছু না। এরপরে রিক বলতে থাকে, এটা স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের বই, আমি পড়ছি, তুমি তো এসব পারো তাই না? তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ পারি, কিন্তু কেন, এসব কেন বলছেন আপনি? তখন দেখা যায় রিক বলতে থাকে, আচ্ছা আমি তোমাকে প্রশ্ন করব, তুমি উত্তর দিতে পারবে? তখন বিদ্যা বলতে থাকে, যেমন কি প্রশ্ন করবেন আপনি আমাকে? তখন রিত একটা একটা করে শব্দ বলতে থাকলে তখন দেখা যায় বিদ্যা সেই শব্দগুলো রিপিট করতে থাকে। এরপরে দেখা যায় চারটি শব্দ বললে তখন রিত বলতে থাকে, এগুলোকে একটু আকার ওকার বসিয়ে দেখো তো কি আসে। তখন এই কথা শুনে তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, এখানে তো ভালোবাসি শব্দটা আসছে, আর আপনি এসব বলে কি বোঝাতে চাইছেন বলুন তো? তখন রিত বলতে থাকে, এটাই তো বোঝাতে চাইছি বিদ্যা, এটাই বোঝাতে চাইছি, আমি তোমাকে অসম্ভব ভালোবাসি, তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু তুমি কেন বুঝতে চাও না এটাই তো বুঝতে পারছি না। তখন বিদ্যা বলতে থাকে, আমি 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 কি করে বুঝবো, আমি তো এসবের মধ্যে কখনো নিজেকে জড়াতে চাই না, আপনি কেন বারবার আমাকে এই ভালোবাসার কথা বলছেন বলুন তো? তখন রিত বলতে থাকে, আমি আমি যখন কিছু ভাবতে চাই তখন আমার মাথায় রক্ত চড়ে যায়, আর সেখানে শুধু শুধু ভালোবাসা শব্দটাই ভেসে ওঠে, আর সেই ভালোবাসার মানুষটি হচ্ছে তুমি। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আপনাকে আমি ভালোবাসি না, আপনাকে আমি কোন অধিকারে ভালোবাসবো বলুন তো? তখন রিত বলতে থাকে, তুমি তো আমার ওয়াইফ, আমি তো তোমার হাজবেন্ড, কেন ভালোবাসতে পারবে না? তখন বিদ্যা বলতে থাকে, এই সিঁদুরদানে কিছু হয় না, আগে তো এই সিঁদুরদানের প্রচা তো এই মাত্র কিছুদিন হলে চলছে, আগে তো সিঁদুরদানকে কখনো কেউ প্রাধান্য দিত না। এরপরে দেখা যায় তখন রিত বলতে থাকে, আমি সিঁদুরদান বুঝি না, আমি বিয়ে বুঝি না, আমি কিচ্ছু বুঝি না, আমি শুধু তোমাকে বুঝি, আমার শুধু তোমাকেই লাগবে, আমার আর কিচ্ছু চাই না। আমি আমি আমার সবকিছু ছেড়েছি, বাড়ি ঘর মা বাবা সব ছেড়ে দিয়েছি শুধুমাত্র তোমার জন্য। প্লিজ বিদ্যা, তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমাকে এভাবে এভাবে দূরে ঠেলে দিও না। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আমি আমি কিছুতেই আপনার সঙ্গ দিতে পারবো না, আপনার সঙ্গে থাকতে পারবো না, আপনি কেন বুঝতে পারছেন না? আমাকে আমাকে প্লিজ এভাবে এভাবে হার্ট করবেন না, আমাকে এভাবে এভাবে এসবের সম্মুখীন হবেন না, যাতে আমাকে সবার সামনে জবাবদিহি করতে হয়, সবার সামনে আমাকে অপমানিত হতে হয়। তখন রিত বলতে থাকে, আচ্ছা বিদ্যা, তুমি আমাকে সত্যি বলো তো, তুমি আমাকে ভালোবাসো না? এই তো আমি বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো, তুমি তো ব্লাশ করছো, তোমার মুখটা পুরো লাল হয়ে গেছে, আমার মনে হচ্ছে তুমি আমাকে ভালোবাসো। আমি এই যে দাঁড়ালাম, তুমি যদি আমাকে ভালোবাসো তবে তুমি আমাকে দৌড়ে এসে হাত করবে। এরপরে দেখা যায় এই বলেই রিত সেখানে সেখানে হাত বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে। এরপরে বিদ্যা রিতের দিকে তাকিয়ে রিতের কথাগুলো ভাবতে থাকে আর মনে মনে বলতে থাকে, রিত ছাড়া তো আমার কেউ নেই, ওই তো শুধু আমাকে ভালোবাসে, আমার জন্য পাগল হয়ে থাকে, আমাকে সবকিছুতে সাপোর্ট করে, তাছাড়া তো আমার জীবনে আর কেউ নেই, না আছে বাবা, না আছে মা, আমি যাদের জন্য এত বড় স্যাক্রিফাইস করতে যাচ্ছি তারা তো আমাকে চায় না, তারা তো আমাকে মেরে ফেলতেও দুবারও ভাববে না, তবে আমি কেন কেন ওনার হাত ছেড়ে দেব, আর আমার জন্য কেনই বা উনি কষ্ট পাবে? আমি ওনাকে আপন করে নেব, আমি নিজের কাছে টেনে নেব, আমি যতদিন এখানে আছি ততদিন আমি ওনার কাছেই থাকবো, আমি ওনাকে আর কষ্ট দেব না, আমি যদি বেঁচে থাকতে পারি তবে আমি রিক চ্যাটার্জির হাত ধরে বেঁচে থাকবো, আর যদি না পারি তবে তবে নিজের জীবন একদম শেষ হয়ে যাবে, তখন আর করার কিছুই থাকবে না, তখনকার ব্যাপার তখন দেখা যাবে। এখন আমি রিক চ্যাটার্জিকে আপন করে নেব। এই বলে দেখা যায় বিদ্যা রিতের কাছে যায় আর রিতকে জড়িয়ে ধরে। তখন রিত অনেক খুশি হয়ে যায় আর বিদ্যাকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি তো এটাই চাই বিদ্যা, তুমি আমার এখানটাতে সবসময় থেকে যাও, কখনো আমার এখান থেকে বের না হও। তখন বিদ্যা এই কথা শুনে বিদ্যা অনেক অনেক লজ্জা পায়। এরপরে দেখা যায় রিতকে আরো চেপে ধরলে তখন রিত হাসতে থাকে আর বলতে থাকে, কেন এখন কি করে পারছো, আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো। তখনই দেখা যায় ঠিক তখনই ফাগুন এসে বলতে থাকে, কোর্টের নোটিশটা যদি নিতেন তবে ভালো হতো।
কোর্টের নোটিশটা দিতে এলাম, কোর্টের নোটিশটা নিয়ে নাও। এরপরে এই ফাগুনের এমন কথা শুনে অবাক হয়ে যায় ঋত ও বিদ্যা। এরপরে ঋত ও বিদ্যা তাকিয়ে ফাগুনকে দেখে অবাক হয়ে যায়। তখন তখন দেখা যায় ফাগুন বলতে থাকে, তোমাদের জন্য একটা গিফট এনেছি। এই বলেই কোর্ট পেপারটা বের করে দিতে বলে রাজদীপ চ্যাটার্জিকে। ঠিক তখনই রাজদীপ চ্যাটার্জি বাইরে বেরিয়ে আসলে তখন রাজদীপকে দেখে অবাক হয়ে যায় বিদ্যা। তখন রিত বলতে থাকে, ড্যাডি তুমি এখানে এখানে কি করছো? তুমি এখানে কেন এসেছো? তখন তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, তোমার জন্য তো তোমাকে কোর্টে নিয়ে যাবে ফাগুন, এই জন্য তোমার তোমার বিরুদ্ধে ও কোর্ট পেপার তৈরি করেছে, কোর্টের নোটিশ এসেছে, তোমাকে তোমাকে কোর্টে যেতে হবে। প্লিজ, আমি আমি আশা করব আমাদের পরিবারের মান সম্মানের কথা তুমি ভাববে, আমাদের আমাদের পরিবারের মান সম্মানটা তুমি নষ্ট হতে দেবে না। তাই তুমি সময় বুঝে ফাগুনকে কাছে টেনে নেবে, এই বিদ্যা বলে মেয়েটিকে ছেড়ে দেবে। তুমি নিজের ভুলটা অবশ্যই বোঝার চেষ্টা করবে। এ কথাটা আমি 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 আশা করব। এখন তোমার যা ইচ্ছে তাই করো। তুমি যদি নিজের ভুলটা না বুঝতে পেরে আমাদের মান সম্মান নষ্ট করো, তবে আমি তোমাকে একদম ত্যায্য করে দেব। কখনো আর তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। তুমি আমাদের সম্পত্তি সবকিছু থেকে বঞ্চিত হয়ে যাবে। এখন এখন তুমি ভেবে নাও তুমি কি করবে। এই বলেই তখন তখন দেখা যায় কোর্টের নোটিশটা রিতের সামনে দেয় রাজদীপ চ্যাটার্জি। এরপরে ফাগুন বলতে থাকে, আমি আমি আশা করব যে তুমি তুমি একদম বিদ্যাকে ছেড়ে আমার কাছে চলে আসবে। তুমি কখনো কখনো কোর্টে কোর্টে পৌঁছাবে না। আমি চাচ্ছি না যে কোর্টের ব্যাপারটা যাক, তাই তোমাকে তোমাকে আমি সাবধান করে যাচ্ছি, যদি সময় বুঝে চলে যাও তবে তবে তুমি তোমার ভালো হবে, আর যদি না যাও তবে বিদ্যারও ক্ষতি হবে, তোমারও ক্ষতি হবে। আমি আমি এটা বলে গেলাম। তখন রিত বলতে থাকে, তুমি তুমি কোর্টেই বরং নিয়ে যাও, আমি কোর্টে যাব, কিন্তু কিন্তু তোমাকে আমি ভালোবাসি না ফাগুন। তুমি কেন বুঝতে পারছো না? তুমি কেন বুঝতে পারছো না যে আমি তোমাকে ভালোবাসি না? ভালোবাসা কখনো একতরফা হয় না, এটা এটা কখনোই কখনোই সম্ভব না। আমি বিদ্যাকে ভালোবাসি, বিদ্যাকে নিয়ে সংসার করতে চাই, এটা এটা তোমার বোঝা উচিত। এভাবে এভাবে সিন ক্রিয়েট করার তো কিছু হয়নি। তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, তুমি 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 ফাগুনকেই ভালোবাসবে, ফাগুনকেই নিয়ে সংসার করবে, বিদ্যাকে কোনো জায়গায় আমি থাকতে দেব না। বিদ্যাকে এখান থেকেও তাড়াবো, এই কলেজ থেকে তাড়াবো, সব জায়গা থেকে এই এলাকা ছেড়ে ওকে পালাতে হবে, এই শহর ছেড়ে ওকে পালিয়ে যেতে হবে। তখন তখন দেখা যায় রিত বলতে থাকে, বিদ্যা যদি এখান থেকে চলে যায় তবে বিদ্যার সঙ্গে যাবে এই রিত চ্যাটার্জি, বিদ্যার হাজবেন্ড। এই কথাটা আমি তোমাকে বলে দিলাম। তোমার সম্পত্তির কোনো লোভ আমার নেই, তোমার এই 2 নম্বরি টাকার কোনোই লোভ নেই। এরপরে দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বিদ্যাকে বলতে থাকে, শোনো বিদ্যা, আমাদের সংসারটা এভাবে ভেঙে দিও না, আমার ছেলেটাকে কেড়ে নিও না, তোমার বোনকে সুখী হতে দাও। তুমি তুমি নিজেরটা এখনো এখনো সময় আছে। তুমি যদি আমাদের সঙ্গে হাত মেলাও তবে কিছুটা শেয়ার আমি তোমাকে দিতে পারি। তাও তাও তুমি এভাবে এভাবে কলেজটা আঁকড়ে ধরে থেকো না, কলেজটা ছেড়ে দাও, তা না হলে কিন্তু নিজের প্রাণও সাংঘাতিক হতে পারে। তখন তখন যেন আমাকে বলা হয় না যে আমি একটা প্রফেসরের প্রাণ নিয়েছি। এরপরে রিত বলতে থাকে, ড্যাডি তুমি কি বিদ্যাকে এভাবে ট্রিট করে যাচ্ছ? এটার জন্য আমি তোমার নামে ডায়েরি করতে পারি, এটা কি তুমি মানছো? এ বলেই দেখা যায় রাজদীপ চলে যায়। এরপরে দেখা যায় বিদ্যা রিতকে বলতে থাকে, আর কত অপমান করবেন আমাকে? আর কত মানুষের সামনে চরিত্রহীনা বানাবেন? অনেক হয়েছে। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি এখান থেকে চলে যান। আর আমার ভালো লাগছে না, আর সহ্য হচ্ছে না, এতটা এতটা অপমান আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আপনি ফাগুনকে নিয়ে সংসার করুন। আমার আমার কথা বাদ দিন। আমি আমি কখন কোথায় থাকবো আমি আমি নিজেও জানি না। আমাকে আমাকে কখন মেরে দেওয়া হবে আমার কোনো জীবনের গ্যারান্টি নেই। সবাই সবসময় আমার ওপর টার্গেট করে আছে, সুযোগ পেলে আমাকে মেরে দেবে। তখন তখন দেখা যায় রিত বলতে থাকে, বিদ্যা, আমি অনেক জেদি, সেটা সেটা আমি আমি এখনো দেখাইনি, কিন্তু আমি যে জেদটা একবার করি সেটা আমি কিছুতেই ফেলি না। আমি আমি তোমাকে ভালোবেসেছি, আমি আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, আমি তোমাকে আমার কাছে সারা জীবন রেখে দেব। তুমি যদি আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করো, এটা এটা আমি কিছুতেই হতে দেব না। তখন তখন বিদ্যা বলতে থাকে, এসব কি বলছেন আপনি? আপনি আপনি ফাগুনকে নিয়ে সুখী হবেন, আমাকে আমাকে ছেড়ে দিন। আমি একজন অনাথ মেয়ে, আমার কেউ নেই। আমি এভাবে এভাবে সব সময় স্টুডেন্টদের সঙ্গে হাঙ্গামা করে বেড়াই, আমার সঙ্গে থাকলে আপনার জীবনেরও বিপন্ন হতে পারে। তাই এখনো সময় আছে, আপনি এখান থেকে চলে যান আর ফাগুনকে নিয়ে আপনার বাড়িতে সুখের সংসার